দাঁড়া না শ্রবণ, এই খোল। বোন ভাই, ওই লোকটা কে ছিল বলো তো? লেগে গেছে গো জোরে। বোন ভাই, যেটা ভেবেছিলাম সেটাই হলো। স্যার, আপনি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বরুণ, শুনতেও পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি। এখন জানতে পারা যাবে যে এই হত্যাটা বাদশাহী ছুরি দিয়ে হয়েছে কিনা। প্লিজ শাহী কথাটা ব্যবহার করবেন না। কেন? স্যার, আমার শাহী পনিরের কথা মনে পড়ছে, আর শেফালি শাহী পনির খুব ভালো বানায়। চল ঠিক আছে, এই কেসটার সমাধান হয়ে গেলে আমি তোকে শাহী দাওয়াত খাওয়াবো। স্যার, এই দেখুন স্যার, এটাই সেই জায়গা যেখানে আমি এই ছুরিটার বাক্সটা বন্ধ করার পরে রঙিন পাউডার ছড়িয়ে দিয়েছিলাম। একটু দেখতো এই পাউডারটা এখনো রয়েছে কি নেই। হ্যাঁ হ্যাঁ স্যার, এখনো আছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ওই কৌটোটাকে কখনো খোলা হয়নি আর ছুরিটাকেও বাইরে বের করা হয়নি। স্যার, এর মানে হলো গিয়ে যে খুন অভিশপ্ত ছুরি দিয়ে নয়, অন্য ছুরি দিয়ে হয়েছে। হ্যাঁ, এই সময় মনে তো সেরকমটাই হচ্ছে, কিন্তু আমাদের ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না। এটাও সম্ভব যে হত্যাকারী এই ছুরিটাকে বের করে আর তারপর সেটাকে ওইভাবে আটকে দেয়। কিন্তু স্যার, এই কথাটা আমরা কনফার্ম করবো কি করে? একটাই উপায় আছে বলুন, ফরেনসিক্স ডক্টরদের রিপোর্টের উপর। কয়েকটা বিষয় বুঝতে পারছি আমি। এই হত্যাটা খুবই চিন্তা ভাবনা ষড়যন্ত্র করে করা হয়েছে। স্যার, আপনি বুঝতে পারলেন যে খুন অভিশপ্ত ছুরি দিয়ে হচ্ছে না অন্য কিছু দিয়ে? তুই ওই ছবিটা দেখেছিলিস, সীতা আর গীতা? অফকোর্স স্যার, দেখেছি। আর ওইটা রাম আর শ্যাম? না স্যার, ওটা দেখা হয়নি। আমি দেখেছি বস, সলিড পিকচার। হ্যাঁ, চালবাজ দেখেছিস তুই? চালবাজ স্যার, আমি দেখেছি। দেখেছিস? বস, কেসটাকে সাইডে রেখে তুমি কি সব ফিল্মের কথা বলে যাচ্ছ বস? কথাটা তো একবার শোন। এই তিনটে ছবিতে একটা বিষয় কি মিল আছে বল? স্যার, ডাবল রোল। রাইট, ডাবল রোলের গল্প। বস, এই কেসে ডবল রোলটা কার? এই বাদশাহী ছুরিটার। এটা ধরে নাও যে যেই হাতিয়ার দিয়ে হত্যা করা হয়েছে সেটা ওই বাদশাহী ছুরির প্রতিবিম্ব, একটা সেরকমই লম্বা এবং চওড়া। স্যার, ডাবল রোল মুভিতে ভাইদের মধ্যে বোনের মধ্যে কিছু না কিছু ছোটখাটো ডিফারেন্স নিশ্চয়ই থাকে। তার মানে এই ছুরিগুলোর মধ্যে কোনো না কোনো ডিফারেন্স আছে। এই হলো আয়ুষ্মানের ফরেনসিক রিপোর্ট। এই রিপোর্টটা থেকে বোঝা যায় যে ওর ছাতির ক্ষততে কিছু কেমিক্যাল পাওয়া গেছে, যার ব্যবহার ব্রাশ আর কপারের মেটাল পলিশে করা হয়ে থাকে। পার্থক্য আছে দুটোর মধ্যে। বাদশাহী ছুরিটা ওখানে পড়ে পড়ে জং ধরে যাচ্ছে, আর যেই অস্ত্রটা দিয়ে হত্যা করা হয়েছে সেটা পলিশ করা হয়েছিল। যদি বাদশাহী ছুরিটা দিয়ে হত্যা করা হতো তাহলে অংশমানের দেহে ওর মৃতদেহের মধ্যে জংয়ের অংশ পাওয়া যেত, কিন্তু না, ওর মৃতদেহ থেকে ফরেনসিক্সরা সেই রাসায়নিকটা পেয়েছে যেটার সাহায্যে ওই অন্য ছুরিটা পালিশ করা হয়েছিল। বুঝতে পারলে আমি কি বললাম? স্যার, এটার মানে হলো গিয়ে যখন অভিশপ্ত ছুরিটা ডুপ্লিকেট দিয়ে খুন হচ্ছিল ঠিক তখনই কেউ প্রাসাদ থেকে অভিশপ্ত ছুরিটাকে গায়েব করে দিয়েছিল। বুঝতে পেরে গেছিস তুই? এইভাবেই তৈরি করা হয়েছিল এই কুসংস্কারের খেলাটা। এই কেসটাতে দুটো অপরাধী আছে, একজন যে খুনটা করছে আর দ্বিতীয়জন সে যে খুনটা হওয়ার সময় অভিশপ্ত ছুরিটাকে গায়েব করে দেয়। স্যার, আমার সন্দেহ তো অভয়ের ওপরে। অভিশপ্ত ছুরিটার কাছে পৌঁছানোর মতো আর তো কেউ নেই। না 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 বরুণ ভাই, না 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 না,
আরে টেকো মালটা ও খুব ভোলাওয়ালা, আমার তো মনে হয় খুব ও ডিসেন্ট লোক। কি বস? আরে বস, আমার কি মনে হয় জানো তো, আমার মনে হয় নিশ্চয়ই অন্য কোনো লোক আছে যেটা জানে যে ওর উপর কেউ সন্দেহ করবেই না, আর যখনই কোনো না কোনো ক্যাজরা হবে দোষটা কার উপর আসবে? অভয়ের উপর। ওই জন্যই বলছি বস। সে যেই হোক না কেন বেশি সময় ধরে পালিয়ে বাঁচবে না। এখানে ব্যাপারটা হলো যে যেই ধাঁধাগুলো একটু জটিল হয়ে যায় সেটা সমাধান করার জন্য সেখানে চলে যাওয়া দরকার যেখান থেকে ধাঁধাগুলো শুরু হয়েছিল, অভয়ের বাড়ি। যদিও আমরা গতবার এখান থেকে কোনো প্রমাণ পাইনি, কিন্তু এবার আমরা পুরো তৈরি হয়ে এসেছি। এবার ওই খুনি বাঁচতে পারবে না। আই হোপ সো ইন্সপেক্টর বাবু। কিন্তু এইবারে আপনি এমনটা কি করবেন যেটা আপনি গতবার করেননি? প্রদীপ, এটা কি জিনিস? লিমিনল। এর ব্যবহার আমরা আমাদের ইনভেস্টিগেশনে করে থাকি, এটা দেখার জন্য যে ক্রাইম স্পটে কোনো খুনের দাগ বা প্রমাণ লুকিয়ে ফেলেনি তো খুনি। হ্যাঁ, এটার ব্যাপারে আমি একটা কেসে পড়েছিলাম। ডিটেকটিভরা এই স্প্রেটা ইউজ করেই খুনিকে ধরেছিলেন। এখন এই ঘরে যে কটা মেটালের জিনিস রয়েছে আমরা ওগুলোকে আলাদা করব, তারপর ওগুলোর ওপরে স্প্রে দেব। মেটালের রং যদি সবুজ হয়ে যায় তাহলে বুঝতে হবে ওতে রক্ত লেগেছিল। গুরুবিন্দ সিং, স্যার। জিনিসগুলোকে এক জায়গায় করো। হ্যাঁ স্যার। এর মানে হলো গিয়ে এই দুটো জিনিসে লেগে থাকা রক্ত খুনি পরিষ্কার করেছিল। একদম তাই। এই পেন্টিং এর গায়ে আর এই বাক্সের হ্যান্ডেলের গায়ে আয়ুষ্মান বাবুর রক্ত হয়তো উড়ে এসেছে। আই হোপ এতে হয়তো আপনাদের কেসে কিছুটা সাহায্য হবে। আই হোপ সো। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে খুনি এত কম সময়ে এত কিছু করতে পারলো কি করে। ও অস্ত্রটাকে লুকিয়ে ফেললো, রক্তের দাগ পরিষ্কার করলো, আর আপনাদের আসার আগে এখান থেকে পালিয়েও গেল। হাউ ইজ ইট পসিবল? ধরমবীর বাবুর সন্দেহটা তাহলে কি সত্যি হতে পারে? আয়ুষ্মান বাবুর ভাই অংশুমানি। ধর্মাবতার, ওই সময় আয়ুষ্মান বাড়িতেই ছিল। হতে পারে যে এই খুনটা সেই করেছে। এসব কি যাতা বলছেন আপনি? দেখুন স্যার, আমি প্রথম থেকেই খুব টেনশনে আছি। আমি আমার দাদার মৃত্যু শোক এখনো ভুলে উঠতে পারিনি, আর আপনি আমাকে আরো বিরক্ত করছেন। দেখুন, আপনাকে দুঃখ দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না আমার। আমি শুধুমাত্র আপনার দাদার হত্যাকারীকে ধরতে চাই, তাকে উপযুক্ত শাস্তি দেওয়াতে চাই। যদি আপনি দুঃখ পেয়ে থাকেন আমার কথা শুনে, তো ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। আসলাম আজকে, যাওয়া যাক। স্যার, আই এম সরি স্যার। আপনার সঙ্গে এভাবে আমার কথা বলা উচিত হয়নি। কোনো ব্যাপার না। নিজের কাউকে এইভাবে হারিয়ে ফেলার দুঃখটা আমি বুঝতে পারছি। আপনি জিজ্ঞেস করুন স্যার, আপনি যা জানতে চান। যতদিন না আমি আমার দাদার খুনিকে ফাঁসির কাঠে ঝোলাতে না পারছি, আমি শান্তিতে ঘুমোবো না। পুলিশের কথা অনুযায়ী ওই ঘটনাস্থলে, ওই বাড়িতে, ওই ঘরের মধ্যে রক্তের দাগ পাওয়া গিয়েছিল সেখানে। হ্যাঁ স্যার। তার থেকে তো এটা স্পষ্ট যে হত্যাটা ওখানেই হয়েছিল। তো প্রশ্ন এখন এটা উঠছে যে হত্যাকারী ওখানে গেল কিভাবে? আমার অনুমান হলো যে সে ঘর থেকে পালিয়ে বাইরে কোথাও নিশ্চয়ই যায়নি, ঘরের মধ্যেই কোথাও লুকিয়েছিল। স্যার, খুনি এখানে কি করে লুকোবে? সম্ভব তো আছে, যদি ঘরের জিনিসপত্র, আলমারি বা অন্যান্য কোথাও যদি জায়গা থাকে, তো কারো লুকিয়ে থাকাটা তো সম্ভব। জিনিসের মধ্যে স্যার? কিন্তু জিনিসের মধ্যে কেউ কি করে লুকোতে পারে স্যার? আরে লুকোনো খুব কঠিন নয়। ঘরের জিনিসপত্র মানে এই যে সিন্দুক রয়েছে,
এর মধ্যে সহজেই কেউ লুকিয়ে পড়তে পারে। এটা বলুন যে ঘরের জিনিসপত্রগুলো তো বেশ পুরনো, তো এরকমটা হয় যে মেরামতির জন্য ওই সমস্ত জিনিসপত্র বাইরে পাঠানো হয়। ঘরের জিনিসপত্রগুলো বাইরে গিয়েছিল কখনো? গত সপ্তাহেই এটা পলিশে পাঠানো হয়েছিল। কোথায় পাঠানো হয়েছিল? রাজ ফার্নিচার, ওখানেই নিয়ে যাওয়া হয়েছিল। রাজ ফার্নিচার। The court is called to order. Case number 1405B, Dharamveer Singh versus অংশুমান খান্না. Hearing 2. আদালতের কাজ শুরু করা হোক। কি ব্যাপার, আপনার সর্দি এখন সারেনি? আরে গেছিলাম তো আপনার ডক্টর সুনিতার কাছে, এত বড় একটা ইঞ্জেকশন দিলেন আমাকে, কিন্তু এই সর্দি সারার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। কোনো ব্যাপার না। যেভাবে এই কেসটাতে বেপাত্তা হয়ে যাওয়া অস্ত্রের খোঁজটা পাওয়া গিয়েছে, আমার পুরো বিশ্বাস রয়েছে আপনার এই সর্দির কারণটাও খুব তাড়াতাড়ি জানতে পারা যাবে। অস্ত্রের রহস্যের সমাধান হয়ে গেছে? তার মানে অস্ত্র পেয়ে গেছেন আপনি? আগে হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখান কোথায়। ইওর অনার, যদি আপনি অনুমতি দেন তো। অনুমতি দিলাম। ইওর অনার, এই হলো সেই অস্ত্র। অস্ত্র? এগুলো অস্ত্র? ইওর অনার, আমার মনে হচ্ছে যে কেস হেরে যাবার দুঃখে আমার বন্ধুর সম্পূর্ণ মাথা খারাপ হয়ে গেছে, আর উনি ভুলে গেছেন যেটা কোর্ট রুম, কোনো কমেডির স্টেজ নয়। প্রসিকিউটর সাহেব, সবার আগে তো এই কেসটার সিদ্ধান্তে জজ সাহেবকে আপনি আসতে দিন। আপনি আর আমি তো সেটা করতে পারবো না। আর দ্বিতীয়ত, এই যে সাক্ষী আমি পেশ করছি আদালতে, সেইটাকে নিয়ে মজা না করলেই ভালো হয়। কোন প্রমাণ আর কোন অস্ত্রের কথা বলছেন? এই বাক্সটা আর এই পেন্টিং দিয়ে খুন হয়েছে? এটা আপনি কি বলছেন কেডি? ফরেনসিক রিপোর্ট অনুযায়ী খুন তো ছুরির সাহায্যে হয়েছিল। আগে হ্যাঁ ইওর অনার, আর সেই ছুরিটা এই সমস্ত জিনিসের মধ্যেই লুকোনো রয়েছে। পাঠক বাবু প্লিজ, আপনি কখনো বলছেন যে ছুরি দিয়ে খুন হয়েছে, কখনো বলছেন এই বাক্স দিয়ে হয়েছে, পেন্টিং দিয়ে হয়েছে। হোয়াই ডোন্ট ইউ স্টিক টু ওয়ান থিং? আপনি বারবার নিজেকে কন্ট্রাডিক্ট কেন করছেন? আই এম নট কন্ট্রাডিক্টিং মাইসেলফ। ইওর অনার, ঠিক এইভাবেই হত্যাকারী ওই ঘরের মধ্যে পড়ে থাকা এই বস্তুগুলো দিয়ে এই ছুরিটাকে ব্যবহার করে। হত্যা করার পর এটাকে 4টে টুকরো আলাদা আলাদা করে সেখানেই পড়ে থাকা জিনিসপত্রে লুকিয়ে ফেলে ইওর অনার। ইওর অনার, এরকমটা তো সেই ব্যক্তি করতে পারেন যিনি আয়ুষ্মান বাবুর ঘরে কোথায় কি রাখা রয়েছে সেটার ওপর সম্যক ধারণা থাকে। আর যতদূর আমরা জানি, আমার মক্কেল তো সেখানে প্রথমবারের জন্য গিয়েছিলেন। উনি ওই ঘরটা সম্বন্ধে কিছুই জানতেন না, যার মানে এটা দাঁড়াচ্ছে যে উনি দোষী নন। অবজেকশন ইওর অনার। পাঠক বাবু আমাকে অনেকক্ষণ ধরে খোঁচা দিয়ে এটা বলছেন যে আমি যেন জাজ হওয়ার চেষ্টা না করি, আর এখন উনি নিজেই জাজমেন্ট দিচ্ছেন যে ধরমবীর বাবু নির্দোষ। অবজেকশন সাস্টেইনড। মিস্টার পাঠক, মেনে নিচ্ছি যে খুনি ঠিক এইভাবেই অস্ত্র লুকিয়েছিল যেভাবে আপনি আমাদের বলছেন, কিন্তু তাছাড়াও আসল প্রশ্নটা ওইখানেই আটকে আছে। ঘরে ওই সময় মিস্টার ধরমবীর সিং বুন্দেলা ছাড়া আর কে ছিল? কেউ না কেউ তো ছিল ইওর অনার। আর যেভাবে চালাকির সঙ্গে সে অস্ত্রটাকে লুকোনো হয়েছে, সে নিজেকেও লুকিয়েছিল ইওর অনার। ইন্সপেক্টর স্যার, আপনি কি ধরমবীর বাবুকে টুকরো টুকরো অবস্থায় পেয়েছেন? মানে বলতে চাইছি, পা পেয়েছেন গার্ডেনে, আর মাথা আলমারিতে, নাক ফ্রিজে। আই অবজেক্ট ইওর অনার। আমার মক্কেলের ওপর এরকম ভাবে কটাক্ষ করার ওনার কোনো অধিকার নেই। অবজেকশন সাস্টেইনড। আর হ্যাঁ, প্রশ্নটা এখন আসল হত্যাকারীর লুকিয়ে যাওয়ার ইওর অনার। তো এই প্রশ্নটার উত্তর
তখন পাওয়া যাবে যখন আদালত এটা জেনে যাবে যে ওই বাদশাহী ছুরিটা কে সেখান থেকে তুলে নিয়ে গেল। আপনি বলতে চাইছেন যে শাহী খঞ্জরটা কেউ গায়েব করেছে? আগে হ্যাঁ ইওর অনার, সবকটা হত্যার আগে কেউ ওই ছুরিটাকে সেখান থেকে তুলে নিয়ে যায় আর কাজটা হয়ে গেলে সেখানে আবার রেখে দেয়। যার মানে এটা দাঁড়াচ্ছে ইওর অনার যে হত্যাটা ওই বাদশাহী ছুরিটা দিয়ে হয়নি। বাদশাহী ছুরিটাকে ব্যবহার করা হয়েছে আমাদের সবাইকে অনেকটা বিভ্রান্তিতে ফেলার জন্য। হোয়াট ইওর অনার, এই ভাই বন্ধু আবার কোথা থেকে এলো? মহলের মধ্যে কোন রকম লুকোচুরি খেলা হচ্ছে নাকি? আপনার কাছে রিকোয়েস্ট, এরকম অযৌক্তিক কথার ওপর যেন গুরুত্ব না দেওয়া হয়। ডাক্তারবাবু একটু ধৈর্য ধরুন, একটু সংযমে থাকুন। আপনি এই দুটো বিষয়ের ফল কিন্তু খুব ভালো হয়, কোনো মানুষকে বেশ অন্যরকম করে তোলে। সম্ভবত আপনাকেও সেটা একটু শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান। ইওর অনার, আমি আবেদন করব আপনার কাছে যে আদেশ দিন ওই বাদশাহী ছুরিটাকে আদালতে নিয়ে আসার জন্য। আপনিই তো এক্ষুনি বললেন যে খুন রাজকীয় ছুরি দিয়ে হয়নি, তাহলে সেই রাজকীয় ছুরিকে এখানে ডাকার কারণটা কি? এটাও তো আমি বললাম রাঠোর বাবু যে ওই বাদশাহী ছুরিটাকে ব্যবহার করা হয়েছিল আমাদেরকে একটু বিভ্রান্ত করার জন্য। এখন ইওর অনার, বাদশাহী ছুরিটা এখানে আনা হবে আর কিভাবে সেটাকে ব্যবহার করা হয়েছিল তো সেটার থেকে জানতে পারা যাবে। ঠিক আছে, ওই শাহী খঞ্জরটা তাড়াতাড়ি আদালতে আনার ব্যবস্থা করা হোক। না জজ সাহেব, এরকম ভুল করবেন না। আয়ুষ্মান বাবু তো মৃত্যু হয়েছে, যদি এই ছুরিটার ঘুম ভাঙানো হয় তাহলে অনর্থ হয়ে যাবে। এটা আপনারও প্রাণ নিতে পারে। অর্ডার, অর্ডার। মিস্টার অভয়, আপনি এই সময় কোর্টে বসে আছেন। মাইন্ড ইউর ওয়ার্ডস। আদালতে এরকম অন্ধবিশ্বাসের জন্য কোনো জায়গা নেই। যতক্ষণ না অস্ত্রটা আদালতে আসছে ততক্ষণ আদালত লাঞ্চ ব্রেকের জন্য স্থগিত করা হলো। আবার 3টের সময় আমরা সবাই একত্রিত হব। গৌতম বাবু, আপনার কাছে মিষ্টি হবে? মিষ্টি? ওই চকলেট, টফি? না, কিছুই নেই। রাঠোর বাবু এই নিন আমার ফেভারিট চকলেট এটা। নো নো থ্যাঙ্কস। আরে নিয়ে নিন, নিয়ে নিন। লড়াইটা তো শুধুমাত্র আদালতের মধ্যে সীমাবদ্ধ, আর এখন তো আপনি আমার বন্ধু। থ্যাঙ্কস। আদালতের কাজ শুরু করা হোক। ইওর অনার, আমি বাদশাহী ছুরিটাকে আদালতে নিয়ে আসার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। না কেডি সাহেব, এই ভুলটা করবেন না। এবার বলুন, আমার জীবন শেষ হয়ে যেতে আর কত সময় বাকি রয়েছে? কেডি সাহেব, মেঘনা আর আয়ুষ্মানের মৃত্যু 24 ঘন্টার মধ্যে হয়েছিল, কিন্তু এবার কি হবে আমি জানি না। Now time is up. The court is adjourned for the day.
স্যার, এটা কোনো মানুষ ছিল না ভূত? দ্য কোর্ট ইজ কল টু অর্ডার। অনার 24 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে আর সৌভাগ্যক্রমে আমি ঠিকঠাক রয়েছি, কিন্তু এই 24 ঘন্টার মধ্যে কেউ ওই ছুরিটাকে চুরি করার একটা চেষ্টা করেছিল। মিস্টার পাঠক, আপনি কি প্রমাণ করতে চাইছেন? এটাই যে কেউ ওই ছুরিটাকে চুরি করার চেষ্টা করেছিল, তার নিশ্চয়ই কোনো কারণ তো থাকবে। আপনি যদি অনুমতি দেন তো অনার, আমি রাজ ফার্নিচারের রাজকে এখানে রাখতে চাই। অনুমতি দিলাম। রাজবাবু, আয়ুষ্মান বাবুর হত্যার কয়েকদিন আগে এই যে ইনি রয়েছেন এখানে, অভয়বাবু, ইনি এসেছিলেন আপনার দোকানে। হ্যাঁ, এসেছিলেন স্যার। কি কারণ ছিল, কি চাইতে এসেছিলেন উনি? কিছু পুরনো ফার্নিচারের পালিশ করানো ছিল এনার, আর সেই ফার্নিচারগুলোর মডিফিকেশনও করানো ছিল এনার। মডিফিকেশনস মানে ওই ফার্নিচারটাকে বেশ পরিবর্তন করতে চাইছিলেন। এই ফার্নিচারটা ছিল কি দেখুন। হ্যাঁ স্যার, এগুলোই। এখন মহামান্য বিচারককে বলুন যে ঠিক কি রকম পরিবর্তন তিনি চাইছিলেন। এই সব জিনিসগুলোর শেপ অল্প চেঞ্জ করেছিলেন। হ্যাঁ, শেপটাকে একটু চেঞ্জ করা, যাতে ওই ছুরিটাকে ওখানে তিনি লুকোতে পারে না। আর তাছাড়াও এটা বলুন যে আর কি। ইনি আমাকে আলমারির ভেতরে একটা বিশেষ জায়গা তৈরি করতে বলেছিলেন। কিরকম জায়গা আর কেন, একটু একটু বিস্তারিত হয়ে বলুন। আলমারির ভেতরে বড় জায়গা বানাতে বলেছিলেন। বড় জায়গা রয়েছে? হ্যাঁ। আচ্ছা। যেখানে মূল্যবান জিনিসপত্র রাখা যেতে পারে, গুপ্ত জায়গা। আচ্ছা, গুপ্ত জায়গা তো, যাতে কিছু হলে সেখানে ওই জায়গাটা চোখে না পড়ে। ইনি আমাকে বলেছিলেন বাড়িতে যদি চুরিও হয় তাহলে চোরের যেন নজর না পড়ে আলমারির ওই গুপ্ত জায়গাটায়। বড় জায়গা ছিল মানে অভয়বাবু স্বয়ং সেটার মধ্যে ফিট হয়ে যেতে পারতেন। উনি অনেকটা বড় জায়গা বড় বানিয়েছেন। জায়গা ছিল। বসুন বসুন। ইয়নার, আমি অভয়বাবুকে আরো একবার ডাকতে চাইবো। অনুমতি দিলাম। অভয়বাবু, এবার তো আমরাও শুনলাম আর মহামান্য বিচারকও শুনলেন যে আপনি তো রূপ বদল করালেন ফার্নিচারের আর আলমারির, বিশেষ করে একটা জায়গা তৈরি করালেন আপনি সেটার ভেতরে, যার মধ্যে একজন ব্যক্তি সহজে লুকোতে পারে। তার মানে খুনটা অভয়বাবু করেছেন? আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি মানছি যে আমি অপরাধ করেছি, কিন্তু আমি খুন করিনি। তাহলে ওনার ফার্নিচারের এই রূপ বদল ঘটানোর কারণ? আসলে ওই দিন ভাই অভয়, আমি আপনাদের শহরে নতুন এসেছি। এখানে ভালো রেস্টুরেন্ট কোথায়, ভালো সিনেমা হল কোথায়, এগুলো আমি জানি না। আরে স্যার, আপনি কেন চিন্তা করছেন? স্যার, আপনি গোলাপি শহরে এমন মজে যাবেন না, আপনি বুঝতেই পারবেন না। আই হোপ সো। আচ্ছা, তুমি কোনো ভালো কার্পেন্টারকে চেনো? আমি আসলে ঘরের কিছু ফার্নিচার পালিশ করাবো। এই ছোটখাটো কাজের জন্য তো আমি রয়েছি স্যার। করিয়ে দেবেন? হ্যাঁ স্যার। দিন, নাম্বার দিন, আমি কথা বলে নিচ্ছি। আরে স্যার, এই কাজটা আপনি আমার ওপরে ছেড়ে দিন। থ্যাংক ইউ সো মাচ। আরে স্যার, থ্যাংক ইউর কি আছে? স্যার, পলিশিংটা কবে করাবেন? কালকে তো আমি দিল্লিতে যাচ্ছি, আসার পরে নেক্সট উইক। ঠিক আছে স্যার, কিন্তু আপনি একটা কাজ করুন, বাড়ির চাবিটা আমাকে দিয়ে যান। স্যার, আপনি যখন দিল্লি থেকে আসবেন এসে দেখবেন ফার্নিচারগুলো চকচক করছে। ঠিক কথা বলেছেন। তো কালকে যাওয়ার আগে আমি আপনাকে চাবি দিয়ে দেবো। ঠিক আছে স্যার। সি ইউ টুমরো। ইয়া। লজ্জিত হওয়া উচিত আপনার। যে ব্যক্তি আপনার উপর বিশ্বাস করলেন আর আপনি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। প্রথমে তো এই ফার্নিচারগুলো রূপ বদল করালেন যাতে আপনি তার মধ্যে ছুরিটাকে লুকিয়ে রাখতে পারেন, আর তারপর আলমারিতে একটা জায়গা তৈরি করলেন যাতে সেখানে লুকিয়ে তার ঘরে প্রবেশ করতে পারেন। তারপর তাকে হত্যা করলেন। এটা কিসের আওয়াজ? শেকলের শব্দ মনে হলো। কেউ কি ভেতরে আছে? আগে না, আমি দেখে আসছি। না স্যার, আমি মানছি যে আমি ফার্নিচারে গন্ডগোল করে রেখেছিলাম, কিন্তু আয়ুষ্মান বাবুকে আমি দেখুন 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 অভয়বাবু, এখন মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। গোটা বিষয়টা জানতে পারা গিয়েছে। না জজ সাহেব, আমাকে বিশ্বাস করুন, আমি খুন করিনি। সত্যিটা হলো এই যে আপনি এই মন গড়া গল্পটা বানিয়েছিলেন এই 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 অভিশপ্ত ছুরিটার।
কেননা আপনি সেখানে যেতেন ওই স্টোররুমে, সেখান থেকে দামি জিনিসপত্র চুরি করতেন, আর আপনি চাইতেন না যে কেউ আপনাকে এই বিষয়ে কোনো প্রশ্ন করুক। উকিলবাবু, আমি মানছি যে আমি চুরি করেছি, কিন্তু আমি খুন করিনি উকিলবাবু, আমি খুন করিনি। আপনি হত্যা করেননি তো কে করেছে হত্যা? হত্যাকারী কে? আরে বলুন, হত্যাকারী কে? ক্ষমা করবেন শেখরবাবু, আপনাকে আর বাঁচাতে পারলাম না। আমি যে চুরিটা করেছি সেটা শেখরবাবুর কথা অনুযায়ী। আমি নিজের স্বার্থে এটা করিনি। ফার্নিচারে যে গন্ডগোল পাকিয়েছি তা এনার কথা মতো উকিলবাবু। এ কি বলছেন আপনি? নিজের পাপের বোঝা আমার কাঁধে কেন দিচ্ছেন? আসুন, আপনার পাপের বোঝাটা একটু হালকা করে দিই। শেখরবাবু চিফ আর্কিওলজিস্ট আর ধরমবীর বাবুর ঘনিষ্ঠ বন্ধু। আপনার বন্ধুকে বাঁচানোর জন্য আপনি আপনার অপরাধটা স্বীকার করবেন না, এই পাপটা মেনে নেবেন না? আমি কোনো দোষ করিনি। ওই অভয় মিথ্যে বলছে। না উকিলবাবু, আমি মিথ্যে কথা বলছি না। এই বিশ্বাসঘাতকতা করার জন্য উনি আমাকে অনেক টাকা দিয়েছেন। আপনি চাইলে আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে পারেন। ইনি আমার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে 50,000 জমা করতেন। 50,000 টাকা হ্যাঁ, জজ সাহেব। নেওয়া হয়েছিল, অর্থাৎ আপনার থেকেও নেওয়া হয়েছিল টাকা, আর ওখানে প্যালেস থেকেও। জজ সাহেব ও মিথ্যে বলছে। ও নিজে আমার থেকে 50,000 টাকা ধার চেয়েছিল। বলেছিল যে এই টাকাও ফেরত দিয়ে দেবে। একটা জরুরি কাজের জন্য ও চেয়েছিল। আচ্ছা, ধার নিয়েছিলেন হ্যাঁ। আপনি? আচ্ছা, ধার নিয়েছিলেন আপনি। কত মাস ধরে টাকা পাচ্ছিলেন আপনি? গত 6 মাস ধরে। 6 মাস ধরে? 6 মাস ধরে আপনি 50,000 টাকা? এটা তো এটা চিন্তার বিষয় অনার, যে যদি কোনো ব্যক্তি কারোর কাছ থেকে ধার চায় তো একবার চাইবে, দুবার চাইবে, কিন্তু আপনি তো 6 মাস ধরে লাগাতার 50,000 টাকা দিয়ে আসছেন। অবশ্যই কোনো বিশেষ কারণ হয়তো থাকবে আপনার। জজ সাহেব, এই জীবন সব সময় আমার সাথে অন্যায় করেছে, কখনোই আমার সাথে ন্যায় করেনি। যখন আমি স্কুলে পড়তাম তখন আমার বাবার কাছে স্কুলে ফিস দেওয়ার মতো টাকাও থাকতো না। আমি স্কলারশিপ নিয়ে কোনো রকমের স্কুলের পড়াশুনো শেষ করি। সকালে খবরের কাগজ বিক্রি করতাম আর দুপুরবেলা কলেজ যেতাম। যখন আমি প্রথম চাকরি পাই আমি ভেবেছিলাম এবার হয়তো আমারও ভালো সময় আসবে, আমারও জীবন খুশিতে ভরে যাবে। আমারও খুব ভালো লেগেছিল জজ সাহেব, কিন্তু এ কি হলো জজ সাহেব? আমার এই ভাগ্যে ভগবান শুধুই অন্ধকার লিখেছে। যোগ্যতা আমার, পরিশ্রম আমার, আর তার ফল ভোগ করবে অন্য কেউ। হ্যাঁ জজ সাহেব, আয়ুষ্মানকে এক চুটকিতে আয়ুষ্মানকে এই মিডিয়াম প্রজেক্টের প্রজেক্ট অফিসার আয়ুষ্মানকে বানিয়ে দেওয়া হলো। আমি শুধু দাঁড়িয়েই দেখলাম। আমারই সামনে অন্য একজনকে আমার প্রাপ্য ছিনিয়ে নিতে দেখলাম জজ সাহেব। আমি শুধু দেখেই গেলাম, আমি কিছুই করতে পারলাম না। শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান, শান্ত হন। এই দেশে, ভারতবর্ষে লক্ষ কোটি মানুষ এরকম রয়েছেন যাদের কাছে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত সংঘর্ষে কাটে। আপনার মতো তারা হত্যা করতে উদ্যত হয়ে ওঠে না। আমার খুন করার কোনো মতলবই ছিল না। আমি তো আয়ুষ্মানের ঘরে কোনো রকমে ঢুকে ওই প্রাসাদের দলিল নিতে গেছিলাম, যাতে আমি 420 একরের প্রাসাদের কিছু অংশকে প্রাইভেট বিল্ডারকে বিক্রি করতে পারি, আর আমি আমার প্রাপ্য পেয়ে যাব, আর আয়ুষ্মানের বদনামও হবে। এই জন্য গেছিলাম আমি। তাহলে কাগজ চুরি করে চলে যেতেন, দাদার প্রাণ কেন নিলেন? আমি তোমার দাদাকে মারিনি, আমি তো ওখানে যাইনি। মিথ্যা কথা বলছেন আপনি শেখর বাবু। সেই দিন আপনি আয়ুষ্মানের বাড়িতে গিয়েছিলেন।
আপনি কেন বুঝতে চাইছেন না যে ওই প্রাসাদই আমার রোজগারের একমাত্র মাধ্যম? দেখুন, আমি তো আপনাকে বললামই যে এই আওয়াজটা কিসের। কেউ কি ভেতরে আছে? আগে না, আমি দেখে আসছি। কে ভেতরে? কে আছে? না, এটা মিথ্যে জজ সাহেব। আমি ওই দিন আয়ুষ্মানের বাড়ি যাইনি। কোন 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 হসপিটাল? গুড হেলথ হসপিটাল। আপনি চাইলে ডাক্তারদের জিজ্ঞেস করতে পারেন। আমি সারা রাত ওখানেই ছিলাম। হতে পারে যে আপনি ডাক্তারদের টাকা দিয়েছেন আপনার হয়ে মিথ্যা কথা বলার জন্য, আপনার পক্ষ নেওয়ার জন্য। না না, এমনটা মোটেই না। আপনি চাইলে হসপিটালের সিসিটিভি ফুটেজ এনে দেখতে পারেন। আমি সারা রাত ওখানেই ছিলাম। চলুন সিসিটিভি ফুটেজটাও আমরা আনিয়ে নেব। আর এটা মেনে নিচ্ছি কিছুক্ষণের জন্য যে আপনি সত্যি বলছেন। তো আর আপনি ছাড়া তো আর একজন একমাত্র ব্যক্তি জানতেন যে ওই আলমারির ভেতরে কিছুটা জায়গা রাখা হয়েছিল একজন মানুষের লুকানোর জন্য, আর তিনি অভয়বাবু। দেখুন শেখর বাবু, এটা কিন্তু খুব বাজে করছেন। আপনি নিজেকে বাঁচানোর জন্য আমাকে বলে দিচ্ছেন। কিসের বলে? আপনি ওই দিন এসেছিলেন, আর আপনি সেখানে ছিলেন বলে আলমারি এত ভারী হয়ে গিয়েছিল যে আমাকে অনেক লোক ডাকতে হয়েছিল। অভয়, তুমি মিথ্যে বলো না। ওই দিন আমি তোমাকে ফোনও করেছিলাম এটা বলার জন্য যে আমি আসতে পারবো না, প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। আমি আপনার কোনো ফোনই পাইনি। কেডি সাহেব, আপনি আমার কল রেকর্ড চেক করতে পারেন। হ্যাঁ, কেননা তোমাকে ফোন করেছিলাম, তোমার ফোন বারবার নট রিচেবল বলছিল। তো এখানে আমি কি করতে পারি? আমার কি ভুল জজ সাহেব? কিন্তু আমি আপনাকে আলমারিতে বসিয়ে আয়ুষ্মান বাবুর বাড়িতে নিয়ে গিয়েছিলাম। আমি আলমারিতে যখন বসিনি তখন এ দোষ কি করে দিতে পারে? আমার কথা বিশ্বাস করুন, আমি সারা রাত ওখানে ছিলাম। আপনি চাইলে ওখানকার রেকর্ড দেখতে পারেন, সব ব্যাপার পরিষ্কার হয়ে যাবে। অভয়বাবু, আপনি ওনাকে ওখানে ওই আলমারিতে ঢুকতে দেখেছিলেন? আগে না স্যার, অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল যে আমি শেখর বাবুর গলিতে টেম্পো দাঁড় করাবো। না, আপনি কি করে জানলেন যে উনি পার্টি পেটিপে সেখানে এসেছিলেন? আপনি দেখেছিলেন নাকি দেখেননি? আগে না, আমি ড্রাইভারের সাথে সামনে বসেছিলাম। যখন ও আলমারির ভেতর আমাকে বসতে দেখেইনি তখন ও কি করে আমার উপর দোষারোপ দিচ্ছে? শেখর বাবু, আপনি ছাড়া আর কেই বা জানতো আলমারিতে লুকোনোর জায়গা আছে? তাহলে কি ফার্নিচারের মিস্ত্রি এসে বসবে? একটা কথা বলুন যে আপনি আর অভয়বাবু ছাড়া ওই আলমারির ব্যাপারে আর কেউ জানতো? না, কেউ জানে না। একটু মনে করুন, অন্য কাউকে যদি এই কথাটা বলে থাকেন। হ্যাঁ হ্যাঁ শেখর বাবু, আপনি মনে করুন, ভালো করে মনে করুন, আমাদের কাছে অনেক সময় আছে। মনে পড়েছে, আমি ওই দিন অভয়কে ফোন করেছিলাম। যখন অভয়কে ফোনে পাইনি তখন আমি করণবীরকে রিকোয়েস্ট করেছিলাম ও যেন অভয়কে মনে করে এটা বলে দেয় আমাদের প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। কাকে? করণবীরকে। আমি ভাবছিলাম এটা করণবীর বাবু যে আপনার নাম্বারটা কখন আসবে। এসে গেল এবার। দয়া করে কষ্ট করবেন একটু। শেখর বাবুর বার্তাটা আপনি দিয়ে দিয়েছিলেন, অভয়বাবুকে বলে দিয়েছিলেন তো, যেটা আপনাকে ফোনে নির্দেশ দেওয়া হয়েছিল? না স্যার, শেখরবাবুর এরকম কোনো ফোন আসেনি আমার কাছে। কি কথা বলছেন আপনি? করণবীর, তুমিও আমায় ফাঁসাতে চাইছো? শেখরবাবু, আমি আপনাকে কেন ফাঁসাবো? আমি তো সেটাই বলছি যেটা সত্যি। আমি ওই দিন তোমাকে ফোনও করেছিলাম এবং খবরটাও দিয়েছিলাম। এটা কি চলছে এখানে? ফোন করেছিলেন, ফোন এসেছিল, কি হয়েছিল কি হয়নি সেটা তো অভিনব টেকনিক রয়েছে। আপনার মোবাইল ফোনে তো কল লগ নিশ্চয়ই থাকবে। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি ওনার মোবাইল ফোনটা একটু দেখব। অনুমতি দিলাম। এটা কি আপনার নাম্বার? হ্যাঁ।
ও আসলে অ্যাকচুয়ালি আমি আপনাকে বলতে ভুলে গেছিলাম। কি জানি কি করে আমি আজকাল সবকিছু ভুলে যাই। কি জানি কি হয়েছে আজকাল আমার। অ্যাকচুয়ালি সেই জন্যই আমি অভয়কেও বলতে ভুলে গেছিলাম। সরি অভয়, সরি শেখর বাবু। কোথাও এরকমটা নয় তো যে আপনি ওখানে ওই আলমারির ভেতরে? কি বলছেন আপনি? কোন আলমারি? শেখর আমাকে কোনো আলমারির ব্যাপারে বলেনি তো। ও আমাকে শুধু এইটুকুই বলেছিল যে প্ল্যান ক্যান্সেল। এবারে কি প্ল্যান ছিল আমি তো কিছুই জানি না। আমি উনি প্ল্যানের ব্যাপারে কি করে জানবেন? প্ল্যান তো শুধু ধরমবীর বাবুরই জানার কথা, হয় অভয় বাবুর মাধ্যমে, না হলে শেখর বাবুর মাধ্যমে। না, যদি ধরমবীর এই বিষয়টা সম্বন্ধে জানতো তাহলে তো ও সেখান থেকে পালিয়ে যেত, তাই না? পুলিশ আসা পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকতো না। আর তাছাড়াও এই পরিকল্পনার সম্বন্ধে তো করমবীরও জানতেন। কি আপনি জানতেন না? এইসব বাজে কথা, মিথ্যে কথা, আমাকে ভাসানোর ষড়যন্ত্র এটা। রাজবীর বাবু আপনি কিছু বলছেন না কেন? আমি নির্দোষ। উনি এখন আর কি করবেন? কিচ্ছু করতে পারবেন না। তাছাড়াও আপনি বেঁচে গিয়েছিলেন সেই দিন, আপনার জীবন বেঁচে গিয়েছিল। পুলিশ সেদিন গুলি চালায়নি। পুলিশের গুলি? পুলিশ গুলি চালিয়েছিল না আপনার ওপর দুটো, যখন আপনি ছুরিটা চুরি করার চেষ্টা করছিলেন। ভুলে গেছেন আপনি? আমি করব চুরি, তাও আবার পুলিশ স্টেশন থেকে। স্যার আমাকে কোনো পাগল কুকুর না কামড়ায় না, কোনো পাগল কুকুরে আপনাকে কামড়ায়নি। আপনি খুবই চালাক একজন। আপনি সবাইকে এই ধারণাটা দেওয়ার চেষ্টা করছিলেন যে কোনো ডাইনি রয়েছে, ভূত প্রেত রয়েছে, যে ওই ছুরিটা চুরি করার চেষ্টা করছে। তো হতে পারে এই কাজটা কোনো ভূত প্রেত বা আত্মা করে থাকবে। কি করে হতে পারে? কেননা ভূত প্রেত ইত্যাদি তো বুলেট প্রুফ জ্যাকেট পরে না। বুলেট প্রুফ জ্যাকেট? আগে হ্যাঁ, ইনি পরেছিলেন যখন পুলিশ ওর ওপর গুলি চালায়। না জজ সাহেব, এটা মিথ্যে। আমার কাছে কোনো বুলেট প্রুফ জ্যাকেটই নেই। হ্যাঁ, নেই আপনার কাছে, সেটা মানে ছিল। এখন ওই জ্যাকেটটা আমাদের কাছে রয়েছে। ওনার সম্বন্ধে আমি এই আদালতে কয়েকটা কথা বলতে চাই। ইনি রাজনীতিতে পুরোপুরি যুক্ত রয়েছেন। গতবার অ্যাসেম্বলি নির্বাচনে ওনার ওপর প্রাণঘাতী একটা আক্রমণ হয়েছিল, আর ওনাকে প্রাণে মেরে ফেলার একটা হুমকি দেওয়া হয়েছিল। আর উনি ওনার বাড়ি থেকে কখনোই বুলেট প্রুফ জ্যাকেট ছাড়া বেরোননি। আর আপনি যদি এখন অনুমতি দেন তো আমরা সেটাকে এখানে আনতে পারি। আনবো? অনুমতি দিলাম। বলুন। ইয়োর অনার, এই হলো সেই বুলেট প্রুফ জ্যাকেট, আর এই যে রিপোর্ট। অনার, এই রিপোর্ট অনুযায়ী ওনার বুলেট প্রুফ জ্যাকেটে দুটো স্লাগ পাওয়া গিয়েছে অনার। 0.4 ক্যালিবারের। আর এই রিপোর্ট থেকে স্পষ্ট হয়ে যায় যে পুলিশ সেদিন ওনার ওপর এই ক্যালিবারেরই দুটো গুলি চালিয়েছিল। এবার বলুন। এইভাবে আপনি আমার বাড়িতে ঢুকতে পারেন না, তাও আবার সার্চ ওয়ারেন্ট ছাড়া। আমি আপনার নামে কেস করে দেবো কেডি পাঠক বাবু। পুলিশ যেই গুলি চালায় আর সেটা রিপোর্ট আমরা বের করে নিয়েছি। এখন এগুলো সব কাকতালীয় তো হতে পারে না। অনার, সন্দেহটা আমার তখন থেকে শুরু হয়েছিল যখন ওয়াচম্যান আমাকে বলেছিলেন যে আয়ুষ্মানকে যে রাতে হত্যা করা হয়েছিল সেই রাতে উনি বাড়িতে ছিলেনই না। মুখটা খুলুন, মুখটা খুলুন, বলার সময় এসে গেছে। এটা সত্যি যে আয়ুষ্মানকে আমি মেরেছিলাম। অর্ডার, অর্ডার। কেননা আয়ুষ্মান শুধু নিজের সরকারি চাকরির কথাই সবসময় ভাবত। আমাদের পূর্বপুরুষের প্রাসাদ, তাদের মান সম্মান আর গর্বের মূল্য দিচ্ছিল না ও। এইসব দেখে আমার মাথায় রক্ত চড়ে গেল, আর আমি সারা জীবনের মতো ওকে গভীর ঘুমে পাঠিয়ে দিলাম। আর ওই রাজকীয় ছুরি, ওটাকে কিভাবে লুকোতেন উনি? ওই ছুরিটা কখনোই নিজের জায়গা থেকে সরেই নি। ওটা তো চোখের ভুল ছিল মাত্র।
আমি এমন একটা গ্লাস কাভারের ব্যবস্থা করলাম যাতে ছুরির শুধু স্ট্যান্ড দেওয়া 3D ছবি দেখা যায়। যখনই আমি ওই ছুরির খালি গ্লাস কাভারটাকে স্ট্যান্ডের ওপরে রাখতাম, তো সামনে থেকে দেখে মনে হয় যে ছুরিটা গায়েব হয়ে গেছে। যখন ছুরিটা ইওর অনার সেখানেই ছিল, ওই কাভারের নিচেই। খুনটা তো তুমি করেছিলে করণবীর, আর সবাই দোষী আমাকে বলছিল। তুমি এতদিন কোনো কথা কেন বলনি? দাদা, আমার কথা বিশ্বাস করো, আমার কোনো ধারণাই ছিল না যে আয়ুষ্মানের ছোট ভাই অংশুমান সেই সময় ওর সঙ্গে দেখা করতে আসছে, আর তুমিও তখন ওখানেই থাকবে। আমি জানতাম না দাদা যে আমার এই ছোট্ট একটা ভুলের এত বড় পরিণাম হবে, আর তুমি ফেঁসে যাবে। ভুল না, অপরাধ করেছেন আপনি। এই অপরাধের সাজা তো এই আদালতে মহামান্য বিচারক আপনাকে দেবেন। ওইখানে আপনার কি হবে আমি জানি না। যে তুমি আমার ছোট ভাই। আমি যাই করেছি এটাই ভেবে করেছি যে আমাদের বংশের ইজ্জত আর মর্যাদা এতেই আছে। বংশের মর্যাদা আর দাদার জীবনের কোনো মূল্য নেই। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণের উপর ভিত্তি করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে মিস্টার ধরমবীর সিং বেকসুর। ওনাকে সমস্ত অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দেওয়া হলো, কিন্তু করমবীর সিংকে অংশুমান খান্নার হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হলো। তাই এই আদালত ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী ওনাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিচ্ছে। To be hanged till death. The case is closed. রাঠোরবাবু, আমায় এবার অনুমতি দিন। বাহ পাঠকবাবু, এই রহস্যটাও আপনি সমাধান করে ফেললেন। এবার পরের রহস্য। আর কি রহস্য রাঠোরবাবু, আমি ক্লান্ত হয়ে গেছি। ভাবছি গোয়া গিয়ে একটা ছোট বাড়ি নিয়ে নেব, আর বিয়ে করে নেব, বাচ্চা কাচ্চা হবে। আর আপনার তো সর্দি ঠিক হয়ে গেছে? আরে হ্যাঁ, হ্যাঁ, অসাধারণ।